তুমি ঠিক বলছো এডওয়ার্ড। মানে ঠিক কেন বলবো না? আমাদের এক্সপার্ট সার্কোফেগাসটা খুলে ভেতরের মমিটা বের করেছিল। আচ্ছা, মমির শরীর দেখে আমার মনে হয়েছে যে কেউ যেন ওর শরীরটা ভেতর থেকে খেয়েছে। অনেক জায়গায় হাড় গোড় অব্দি বেরিয়ে গিয়েছিল। স্থানীয়দের ধারণা হয়েছে, কি ধারণা? ওদের ধারণা হয়েছে যে খুব সম্ভবত রামেন ওসেরয়ের স্ত্রী কোনো কারণে অভিশপ্ত হয়েছিল, যার থেকে ওর অবস্থা এমন হয়েছে। স্থানীয়দের একজন বলল, তুমি যে মূর্তিটা নিয়ে গিয়েছো সেটাই সম্ভবত অভিশপ্ত অথবা অভিশাপের কারণ। এডওয়ার্ড, অভিশাপ? তুমি আবার কবে থেকে এসবে বিশ্বাস করা শুরু করলে? আজ আপনারা শুনবেন লেখক শোভন কাপুরিয়ার লেখা ইজিপশিয়ান হরর থ্রিলার হেলিওপোলিসের সেই বাড়িটা অবলম্বনে হেলিওপোলিস। শোভন কাপুরিয়া পেশায় টেকনোলজি স্পেশালিস্ট হলেও মনে প্রাণে একজন গল্প বলিয়ে। মূলত সায়েন্স ফিকশন, টেকনো থ্রিলার, কসমিক হরর ও সায়েন্স থ্রিলার লিখে থাকেন। লিখেছেন সপ্তকল্প, ইলিউশন সিটি, জোডিয়াকের মতো বই। শুরু হচ্ছে আজকের গল্প হেলিওপোলিস। 3রা জুলাই 1929। ডাইনিং হলে টেবিলের এক প্রান্তে বসে মাথা নিচু করে সকালের খাবার খাচ্ছে হেলেনা। গম্ভীর তার মুখমণ্ডল। টেবিলের অন্য প্রান্তে কয়েকটি পাত্র, পানীয়ের জন্য ব্যবহৃত কাঁচের গ্লাস এবং অরেঞ্জ জুসের জার সাজিয়ে রাখতে ব্যস্ত রয়েছে পরিচারক আহমেদ। অপর পরিচারক ইয়াসমিন বেশ কয়েকদিনের জন্য আসওয়ানে নিজের বাড়িতে গিয়েছেন। প্লেটের একপাশে সাজানো বিফ সসেজের একাংশ কাঁটা চামচ গেঁথে নিয়ে মুখে পুরতে যাবে হেলেনা। ঠিক সেই সময় টেবিলের অন্য পাশের একটি চেয়ার টেনে বসলো এডওয়ার্ড। আর কতদিন এভাবে চলবে এডওয়ার্ড? কি কি চলার কথা বলছো? তুমি কি সত্যিই কিছু বুঝতে পারছো না, নাকি না বোঝার ভান করছো? আমার দেরি হচ্ছে, বেরুলাম আমি। আর কত রাত অন্য মেয়েদের এনে তুলবে এই বাড়িতে? তোমার পয়সা, প্রতিপত্তি আর খ্যাতি দেখে তোমায় নিজেদের শরীর অর্পণ করতে ওরা দুবার ভাবে না। বেশ্যা ছাড়া কিছুই না ওরা। মুখ সামলে হেলে না। তোমার মুখে সব শুনলে মারিয়াম কি শিখবে তোমার থেকে? মারিয়াম বাচ্চা নয়, 18 বছরের মেয়ে। তাছাড়া সেও জানুক যে তার বাবা কি করে। আমার কাছে এসব শোনার সময় নেই। এক্সক্যাভেশন টিমের সাথে মিটিংয়ে বসতে হবে। তোমার এই রূপের কথা সবার সামনে এলে কিন্তু ভালো মানুষের মুখোশটা খসে পড়বে তোমার। তখন তোমার এই ব্যারন উপাধি থাকবে তো? প্রাচীন মিশরীয় মূর্তিগুলো বাইরের দেশে পাচার করার ব্যবসার কথা ফাঁস হয়ে যাবে না তো? আর তোমার তৈরি সেই গোপন সুড়ঙ্গের কথা যদি ফাঁস হয়ে যায়? হেলেনার এ কথা শুনে মেজাজ হারিয়ে বসে এডওয়ার্ড। প্রায় তেড়ে এসে স্ত্রীর গলা চেপে ধরে সে। স্যার ছেড়ে দিন স্যার, ম্যাডামের যদি কিছু হয়ে যায় সর্বনাশ হয়ে যাবে স্যার। পরিচারক আহমেদের অনুরোধে হেলেনার গলার উপর থেকে হাত আলগা করল সে। আহমেদের দিকে কটমট করে তাকিয়ে ফোঁস করতে করতে বেরিয়ে যায় এডওয়ার্ড। চেয়ারে মাথা নিচু করে কিছুক্ষণ বসে থাকে হেলেনা। আহমেদ এক গ্লাস জল এগিয়ে দেয় তার দিকে। আহমেদের দিকে একবার দেখে নিয়ে গ্লাসে জলে চুমুক দেয় হেলেনা। মারিয়ামের খাবারটা দিয়ে এসো ওর ঘরে, বলেই নিঃশব্দে নিজের ঘরে চলে যায় সে। 3রা জুলাই 1929। মারিয়ামের ঘরের দরজা আলতো করে ভেজিয়ে রাখা ছিল। দোতলার করিডোরে মরুভূমির দিক থেকে ভেসে আসা হাওয়া মাতলামো করছে। ভেজিয়ে রাখা দরজা মাঝে মধ্যেই আগু পিছু করছে। ক্যাঁচ ক্যাঁচ করে অস্বস্তিকর শব্দ হচ্ছে কখনো কখনো। দরজার সামনেই খাবারের ট্রে হাতে দাঁড়িয়ে রইল আহমেদ। রাজকীয় বিছানায় উপুর হয়ে শুয়ে কোনো একটা বই পড়ছে মারিয়াম। তার পরনের জামা কাপড় অল্প অসংলগ্ন।
মারিয়ামের ফর্সা বাঁ পায়ের উরুর অনেকটাই উন্মোচিত হয়ে রয়েছে। ধক করে উঠল আহমেদের বুকের ভেতরটা। এক আদিম আবেগের ঝড় বয়ে চলেছে তার মনে। মারিয়াম ম্যাডাম, আমি একটু ভেতরে আসছি। চমকে পিছনে তাকায় মারিয়াম, যদিও পরনের অসংলগ্ন জামা কাপড় ঠিক করার কোনো লক্ষণই নেই তার মধ্যে। চোখের চাহনি এবং খোলা বাদামি চুলে সে যেন লাস্যময়ী। ঘরের এক কোণে রাখা গোল কাঁচের টেবিলের ওপরে খাবার রাখার সময় আহমেদকে আপাত মস্তক পরখ করতে লাগলো মারিয়াম। খাবার রাখা হয়ে গেলে আহমেদ বেরোতে যাবে, আর ঠিক এমন সময় মারিয়াম সামনে এসে দাঁড়িয়ে পড়ে তার পথ আটকায়। ডান হাতের তর্জনী দিয়ে চুলের একাংশ বেঁধে আহমেদের চোখে চোখ রাখে সে। আহমেদ কিছু বলার আগেই তার ঠোঁটে বেশ কয়েকবার চুম্বন এঁকে দেয় মারিয়াম। এ কি মারিয়াম, এমন করো না। তোমার মা চলে আসবে, চিন্তা করো না। আচ্ছা, কই সেদিন রাতে বাড়ির পিছনে যখন আমার সাথে ফষ্টি নষ্টি করছিলে তখন তো এত ভয় পাওনি। সেটা তো রাত ছিল মারিয়াম, এখন তো সকাল। তাছাড়া তোমার মা আর বাবার মধ্যে যা ঝগড়াটাই বা হলো, আমি না থাকলে হয়তো ব্যালেন্স স্যার তোমার মাকে মেরেই ফেলতেন। যা খুশি করুক ওরা, ওসবে মাথা ব্যথা নেই আমার। আমি তোমার সাথে পালিয়ে যেতে চাই, তোমায় পেতে চাই। আমিও তো তাই চাই মারিয়াম, কিন্তু এই দেশ ছেড়ে পালাতে গেলে অনেক পয়সার দরকার, আর আমি তো গরিব। সব হয়ে যাবে, আমরা ঠিক পালিয়ে যাব, কিন্তু এখন আর কথা না। কাছে এসো, আমার কাছে এসো। এরপরেই দুজন দুজনের ঠোঁটে চুম্বন এঁকে দেয় বেশ কয়েকবার। বিশাল প্রাসাদের ছোট্ট গোপন এক কোণে নিভৃতে আরো একবার বাঁধনহীন সঙ্গমে লিপ্ত হয় আহমেদ আর মারিয়াম। 4 জুলাই 1929। ভোরের আলো তখনও ফোটেনি। গির্জার পিরামিডের থেকে প্রায় 35 কিলোমিটার দক্ষিণে মরুভূমির ওপর দিয়ে হেঁটে চলেছে 4 জন সাহেব এবং একজন মিশরীয় প্রত্নতাত্ত্বিক। ওদের পেছন পেছনে হেঁটে চলেছে 3 জন স্থানীয় শ্রমিক, যারা সাধারণত সময়ের স্রোতে হারিয়ে যাওয়া সমাধি খনন কার্য করে কোনো রকমের দিন গুজরান করে। ওদের সকলেরই উদ্দেশ্য হাত 50 দূরে অবস্থিত টিলার কাছে পৌঁছানো। ওই টিলার গভীরে সার্কোফেগাস। বিপুল ধনসম্পত্তি ও প্রাচীন আর্টিফ্যাক্ট সহ শায়িত রয়েছেন মিশরের পুরনো কিংডমের ফারাও রামেনুসের স্ত্রী। এই দলেরই অন্যতম সদস্য হিসেবে যোগ দিয়েছে এডওয়ার্ড এম পেইন। আরও কিছু সময় পরে অবশেষে ওরা পৌঁছালো প্রায় 4000 বছরের পুরনো সমাধির প্রবেশ পথের সামনে। সমাধির ভেতরটা গাঢ় আলকাতরার মতন কালো, যেন অতল কোনো গহ্বরের রাস্তা। সেটা ঢালু এবড়ো খেবড়ো একটি রাস্তা নেমে গিয়ে হারিয়ে গিয়েছে গহ্বরের অন্ধকারে। আমাদের যা করার তাড়াতাড়ি করতে হবে এডওয়ার্ড। কেউ আসার আগেই যথাসম্ভব আর্টিফ্যাক্ট নিয়ে কেটে পড়তে হবে। অনেকের নজর এড়িয়ে এতদিন ধরে এই সমাধি ঘোরানোর কাজের তদারকি করেছি। এবার ভেতরের জিনিস বেচে অর্থ লাভের সময় এসেছে এডওয়ার্ড। মমি সবেত সার্কোফেগাস তুলে নিয়ে যাওয়ার সমস্ত ব্যবস্থা আমি করে রেখেছি। যদিও সবাইকে ঘুষ দিয়ে রাখাই আছে, তবুও যদি কেউ এসে পড়ে, সাবধানের তো মার নেই এডওয়ার্ড। জ্বলে উঠল কয়েকটি মশাল। সমাধির উদ্দেশ্যে ঢালু রাস্তা ধরে ধীরে ধীরে নামতে লাগলো ওরা সকলে। থেকে থেকে পায়ের তলার থেকে বালি সরে যাচ্ছে, তেমনটাই মনে হচ্ছে ওদের। ধস নামার সম্ভাবনাও উড়িয়ে দিতে পারছে না এডওয়ার্ড। যত নিচে নামছে ওরা, ততই মাথার ওপরের অংশ নিচু হয়ে চলেছে। কুঁজো হয়ে নামতে লাগলো
ওরা সকলেই। মশালের আলোয় প্রাচীন সমাধির কারুকার্য করা দেওয়ালে বিকট ছায়া পড়ছে সকলের, আর সেগুলো মাঝে মাঝেই কেঁপে কেঁপে উঠছে। সমাধির দুই পাশের দেওয়ালে হায়ারোগ্লিফিক্স লিপি এবং অসংখ্য ছবির সম্ভার। আনুবিস, অসাইরিস ও হাতরের ছবি চোখে পড়ে। সকল দেবতার হাতেই ধরা রয়েছে কি অফ লাইফ। এটাই কি তবে মৃত্যুর পরের জীবনে প্রবেশ করার চাবিকাঠি নাকি? মনে মনে হাসে ব্যারন। আনুবিসের হৃৎপিণ্ডের ওজন মেপে দেখার ছবিও দৃষ্টি এড়ায় না তার। মৃত্যুর দেবতা ওসাইরিস কিভাবে ফারাওকে মৃত্যু পরবর্তী জীবনে যাওয়ার নির্দেশ দিচ্ছেন সেই ছবিও লক্ষ্য করা গেল। ঢালু রাস্তার শেষে অপেক্ষাকৃত সমতল ভূমিতে এসে পড়ল তারা। এখান থেকেও সমাধির প্রবেশ পথ দেখতে পাওয়া যায় না। ওপরে ওঠার রাস্তা আঁধারে ডুবে রয়েছে এখনো। ব্যারনের বুকের ভেতরটা অল্প অল্প ধুকপুক করছে যেন। সাহারা মরুভূমির অনেকটাই নিচে এখন অবস্থান করছে তারা এই মুহূর্তে। মশালের আলোয় দেখা যায় আরো খানিকটা নিচে একটা করিডোর, সুসজ্জিত একটি সার্কোফেগাস এবং অসংখ্য আর্টিফ্যাক্টস। প্রাচীন এই ফারাওয়ের ব্যবহৃত জিনিসপত্রগুলো দেখতেই শরীরে কেমন যেন শিহরণ হয় ব্যারনের। কোটি কোটি টাকায় বাইরে বিক্রির সম্ভাবনার কথা ভাবতেই মনের মধ্যে অজান্তেই এক শয়তান কুটিল হাসি হেসে ওঠে সে। সাহেবদের নির্দেশে স্থানীয় খনন কর্মীরা সার্কোফেগাস সহ বাকি সমস্ত আর্টিফ্যাক্ট বের করে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে লাগলো। নিচু হয়ে এদিক ওদিক হাঁটাহাঁটি করতে করতে এডওয়ার্ডের দৃষ্টি নিবদ্ধ হয় নির্দিষ্ট একটি মূর্তির ওপর। হঠাৎ করে দেখলে উসাবতী বলে ভুল হতে পারে, কিন্তু না, এ কোনো মিশরীয় দেবতার উসাবতী নয়। ছোট্ট এই মূর্তিটি কিসের তা বুঝে উঠতে পারে না বেড়ানো। কোনো অমুক টানে যেন মূর্তিটি হাতে তুলে নেয় সে। সিংহের মতন মুখ, দুহাতে বিশাল আকার দুটি সাপ, দুই কাঁধের পেছন দিয়ে দুটি ডানা নিয়ে মূর্তিটির এক অদ্ভুত রূপ। একবারের জন্যও যে ব্যারানের গায়ের লোম খাড়া হয়নি এ কথা বলা যায় না। একজন খনন কর্মী কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু ব্যারান তার কথায় খুব একটা আমল দেয় না, দাবড়িয়ে থমকে দেয় তাকে। চকচক করে ওঠে ব্যারানের চোখ। এমন অদ্ভুত একটি মূর্তি গত 100 বছরে মিশরে কোথাও পাওয়া গিয়েছে বলে শোনেনি ব্যারান। অতএব মিস্টার অ্যালবার্ট শুধু লন্ডন থেকে তার মিশরের বাড়িতে এলে তাকে এই মূর্তিটি মোটা টাকায় বেচবে বলে স্থির করে নেয় সে। ততদিন অবধি এই মূর্তির স্থান হবে ব্যারনের প্রাসাদের নিচের তলার সংগ্রহশালায়। জুলাই 1929। ব্যাপারটা ঠিক সুবিধের মনে হচ্ছে না হেলেনার। বহু বছর বাদে এমন অস্বস্তি অনুভূত হচ্ছে আরো একবার। হেলেনার মনে একটা আশঙ্কার জন্ম হয়েছে, আর তার আশঙ্কা সত্যি হলে ব্যাপারটা ভয়ঙ্কর দিকে গড়াতে পারে। চোখে ঘুম নেই তার। বিছানায় এপাশ ওপাশ করে কাটলো আরো কিছুটা সময়। বিছানা থেকে নেমে পড়ে খানিকক্ষণ অন্ধকারে পাইচিরি করে সে। ঘরের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত হেলেনা হেঁটে চলে অনবরত। প্রাসাদের প্রাচীর শেষ হওয়ার পরে যে অংশ থেকে মরুভূমির সূত্রপাত হয়েছে, ঠিক সেখান থেকে কিছুটা দূরে একটা কিছু দাঁড়িয়ে রয়েছে। আপাতত জিনিসটার অবয়ব ঠিক পরিষ্কার নয়, কিন্তু তবুও আরো একটু পরিষ্কার করে বোঝার চেষ্টা করে হেলেনা। জিনিসটা ক্ষুদ্রাকৃতি কিছু নয়, বড় কিছু, এবং সেটা চার পেয়ে। কিন্তু এখানে বহু বছর হলো তেমন কোনো জন্তুর উপস্থিতি কায়রো সংলগ্ন সাহারা মরুভূমিতে লক্ষ্য করেনি সে। জন্তুটির মুখ আপাতত দেখা যাচ্ছে না, আর সবচাইতে অদ্ভুত ব্যাপার হলো এই যে চাঁদের আলোয় জন্তুটির কোনো ছায়া পড়ছে না, কিন্তু জন্তুটি ধীরে ধীরে এগিয়ে আসছে। ক্রমশ পরিষ্কার হচ্ছে তার মুখ। দানবীয় কোনো শেয়াল বললে খুব একটা ভুল হবে না তাকে। হেলেনার গা হাত পা ঠান্ডা হয়ে এলো অন্য কিছু দেখে। শেয়ালটির চোখগুলো যেন জ্বলছে। ভাটার মতো জ্বলন্ত চোখের নারকীয় দৃষ্টি নিবদ্ধ হয়ে রয়েছে হেলেনের দিকে,
এ শেয়াল পৃথিবীর নয়, এ শেয়াল সাক্ষাৎ নরকের। কারণ দুটি নয়, তিনটি জ্বলন্ত চোখের অধিকারী সেই শেয়াল। এক পা দুপা করে পিছিয়ে যেতে থাকলো হেলেনা, কিন্তু শেয়ালটি তখনও একই জায়গায় দাঁড়িয়ে এক টানা হেলেনার দিকে চেয়ে রয়েছে। হঠাৎই পরিবর্তন ঘটল দৃশ্যপটের। নারকীয় শেয়ালটি আর দাঁড়িয়ে নেই, সে লাফ দিয়েছে শূন্যে। তীব্র গতিতে অবলীলায় শেয়ালটি ধেয়ে আসছে হেলেনার দিকে। জানালা দিয়ে যেন সোজা ঘরে ঢুকে আসবে সেটি। প্রচন্ড ভয়ে আর্তনাদ করে মেঝেতে পড়ে যায় হেলেনা। কিছুক্ষণ পরেই চোখ খোলে সে, কিন্তু কোথাও কিছু নেই তো, সবকিছু স্বাভাবিক। হঠাৎ করে অনুভব করে হেলেনা যে তার পেছনে যেন কেউ দাঁড়িয়ে রয়েছে। না, ফিরে দেখার সাহস সে পায় না। হেলেনার পেছনে জমে থাকা অন্ধকারে প্রজ্বলিত হয়ে ওঠে তিনটে আগুনে চোখ। জুলাই 1929। ডাইনিং টেবিলের তিন প্রান্তে বসে রাতের খাবার খেতে ব্যস্ত ব্যারন, হেলেনা ও মারিয়াম। কারোর মুখে কোনো কথা নেই। যে যার নিজের মতো খাবার শেষ করে উঠে পড়তে পারলেই যেন বাঁচে। ঘরের বিভিন্ন কাজকর্ম ফাই ফরমাস খাটছে পরিচারিকা ইয়াসমিন। কখনো কখনো হেলেনার দিকে আর চোখে তাকাচ্ছে সে। কাঁটা চামচে ডিমের পোচের বেশ কিছুটা অংশ গেঁথে নিয়ে আচমকাই থেমে যায় ব্যারন। এডওয়ার্ড বলল, আহমেদের আজকেই ফেরার কথা ছিল না? বলছিল ওর লাক্সারের বাড়িতে নাকি ওর মা অসুস্থ, কিন্তু ওর তো ফিরে আসার কথা ছিল আজই। কাজের চাপে বাইরে বাইরে থাকছি আমি, আর এদিকে চাকরগুলোর ধিঙ্গিপনা বেড়েই চলেছে। কথাটা খুব একটা পছন্দ হয় না মারিয়ামের, আর তার জেরেই প্লেটের অবশিষ্ট খাবার না খেয়ে উঠে চলে যায় সে। মেয়েকে একবার দেখে নেয় হেলেনা, কিন্তু কিচ্ছু বলে না। বলার ইচ্ছে থাকলেও কিচ্ছু বলে না সে। বিগত কয়েকদিন যাবৎ শরীরটা একটু খারাপ হয়েছে। থেকে মাথা ঘুরছে, বুক ধরফর করে উঠছে মাঝে মধ্যেই। অদ্ভুত এক অস্বস্তি বোধ করছে সে। গতকাল রাত্রে সেই অদ্ভুত শেয়ালটিকে দেখার পর থেকেই হঠাৎ করে যেন শরীরটা আরো খারাপ হতে শুরু করেছে তার। আর সাথে তার এও মনে হচ্ছে যেন কেউ তাকে সর্বক্ষণ দেখছে। আর এই বিশাল প্রাসাদের মধ্যেই কোথাও রয়েছে সে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমি আলেকজান্ড্রিয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। 11 তারিখে অ্যালবার্ট আসার আগে আলেকজান্ড্রিয়া থেকে কাজটা সেরে আসি। কেমন লাগছে আজকের গল্প কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ আপনারা শুনছেন শোভন কাপুরিয়ার হেলিওপোলিস। পর্বটি লাইক করুন, আর আমাদের চ্যানেলে নতুন নতুন গল্প শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। শুনতে থাকুন গল্পের পরবর্তী অংশ। 8 জুলাই 1929। ব্যারন বেরিয়ে গিয়েছে কয়েক ঘন্টা আগেই। ইয়াসমিনও কাজ সেরে ফিরে এসেছে তার নিজের বাড়িতে। বাঁকা চাঁদের আলো এসে পড়েছে মারিয়ামের ঘরের মেঝেতে। সম্পূর্ণ বাড়ি নিস্তব্ধ, কোথাও কোনো শব্দ নেই। করিডোরের শেষে মায়ের ঘর থেকেও কোনো শব্দ আসছে না। মারিয়ামের চোখেও ঘুম নেই। আহমেদের সাথে কাটানো শেষ দিনটা মনে পড়ছে তার। 5 তারিখ ছিল। ছেলেটা চিন্তিত ছিল নিজের মায়ের জন্য। সেদিনই ওর যাওয়ার কথা ছিল ট্রেনে চেপে, কিন্তু সেই দিনেই মারিয়ামের একটি জরুরি ক্লাস ছিল কায়রো ইউনিভার্সিটিতে, না গেলেই হতো না। ও ভেবেছিল আহমেদের সাথে গিজা স্টেশন অবধি তাকে ট্রেনে তুলতে যাবে, কিন্তু আহমেদের নাকি বাড়ির কিছু কাজ ছিল, আর সে কারণেই তাকে নিয়ে গিজা স্টেশন অবধি যাওয়া হয়নি তার। আগে যতবার আহমেদের বাড়ি সে গিয়েছে, মারিয়াম ততবারই ওর সাথে লুকিয়ে দেখা করেছে গিজা স্টেশনের ওয়েটিং রুমে। আহমেদের হাত ধরে হেঁটেছে গিজা স্টেশনের চত্বরে, কিন্তু এমন কোনোবার হয়নি যে যেদিন আসার কথা থাকে সেদিনই ফিরে আসে আহমেদ। এবারে কি হলো? ওর মায়ের কিছু হলো না তো? টেলিগ্রাম করার কথা ভেবেও পিছিয়ে গিয়েছে মারিয়াম।
পাছে বাবার কানে যদি কোনোভাবে খবর পৌঁছে যায় তাহলেই সর্বনাশ। মাঝরাত পেরিয়ে গিয়েছে বেশ কিছুক্ষণ আগেই। বিছানায় শুয়ে শুধুমাত্র এপাশ ওপাশ করেও সময় কাটতে চাইছে না। মাঝে অল্প সময়ের জন্য মা হেলেনার ঘর থেকে কাশির শব্দ এলো। তারপরই আবার সবকিছু চুপচাপ। মারিয়াম শুয়ে চোখ বুজে ঘুমানোর চেষ্টা করে। ক্ষীণ একটা শব্দ কানে আসতেই চটকা ভাঙল তার। শব্দটা আসছে সিঁড়ির দিক থেকে, একটা অস্বস্তিকর শব্দ। বিছানার উপর উঠে বসে মারিয়াম। মনোযোগ দিয়ে শব্দটা শোনার চেষ্টা করে সে। কেউ যেন খুব ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ওপরের তলায় উঠে আসছে, কিন্তু নিচের তলায় তো কেউ নেই। তাহলে নিচ থেকে উঠে আসে কে? এই শব্দ গত 2 রাতেও কানে এসেছে তার। প্রত্যেকটি রাত্রেই কেউ যেন সিঁড়ি বেয়ে ওঠানামা করে। মারিয়াম শুনতে পায় তার পায়ের শব্দ। চুপ করে বসে থাকে মারিয়াম, কিন্তু শব্দটা এখনো হয়ে চলেছে। নিশুতি রাত, সেই শব্দ এবারে দোতলা ছেড়ে আরো উপরের দিকে উঠছে বলেই অনুমান করল মারিয়াম। বিছানা ছেড়ে একসময় ধীর পায়ে নেমে আসলো সে। করিডোরে বেরিয়ে এসে আশেপাশে দেখে অন্ধকারে ডুবে থাকা করিডোরে লক্ষ্য করল কেউই নেই, কিন্তু কারো সিঁড়ি বেয়ে ওঠার শব্দ এখনো কানে আসছে তার। একটি লণ্ঠন নিয়ে দোতলার অন্ধকার করিডোর ছাড়িয়ে দ্রুত হেঁটে যায় সে। করিডোরের একেবারে শেষ প্রান্তে এসে দাঁড়িয়ে পড়ল সে। এই শেষ প্রান্ত থেকেই লম্বা ও বড় একটি চূড়া উঠে গিয়েছে অনেকটা উপর অবধি। বাইরে থেকে দেখলে হিন্দু মন্দিরের চূড়া বলেই মনে হয়। এখানে আলোর ব্যবস্থা থাকলেও বেশ কয়েকদিন হলো সেটা কাজ করছে না। এই চূড়ার শৃঙ্গে ওঠার জন্য রয়েছে লোহার তৈরি ঘোরালো একটা সিঁড়ি। এই লোহার সিঁড়ি দিয়েই কেউ যেন উপরে উঠে যাচ্ছে। স্পষ্ট শব্দ কানে আসছে মারিয়ামের, কিন্তু না, সিঁড়িতে ওঠার সাহস তার হলো না। পিছু ফিরতে গিয়েই থমকে যায় সে। আর সে যা দেখতে পায় তা বিশ্বাস হয় না তার। কোনো এক মন্ত্র বলে মারিয়াম এখন দাঁড়িয়ে রয়েছে ঘোরালো সিঁড়ির একেবারে ওপরে। ভয়ে দম বন্ধ হয়ে আসতে লাগলো তার। এখন আর কোনো শব্দ শোনা যাচ্ছে না। জমাট বাঁধা অন্ধকারে কিছু একটা যেন মারিয়ামকে ধরতে আসছে বলেই বিশ্বাস হলো তার। তাড়াতাড়ি নামতে হবে। লোহার ঘোরালো সিঁড়ি কোনো কালই পছন্দের নয় মারিয়ামের। মাথাটা কেমন যেন ঘুরিয়ে যায় তার। সিঁড়ির এক একটা ধাপের মধ্যে রয়েছে অনেকগুলো ফাঁক, আর সেই ফাঁকে জমে রয়েছে বেশ কিছুটা জমাট বাঁধা অন্ধকার। লণ্ঠনের আলোয় দূর হবার নয় সেই অন্ধকার। দ্রুত নামতে চাইলেও এমন সিঁড়ি বেয়ে দ্রুত নামা অসম্ভব। তবু চেষ্টা করতে লাগলো মারিয়াম। 1 পা 2 পা করে নামতে লাগলো সে এক একটা ধাপ, অতি সন্তর্পণে, সাবধানে। কয়েক ধাপ নামার পরে এই শরীর শক্ত হয়ে উঠল তার। তার পেছন পেছন অন্ধকারের আড়ালে সিঁড়ির ধাপ বেয়ে কেউ যেন নেমে আসছে। মন থেকে আপ্রাণ চেষ্টা করেও দ্রুত নেমে আসতে অক্ষম মারিয়াম। সিঁড়ির ধাপগুলো হয়ে উঠতে লাগলো আরো লম্বা। 2 ধাপের মধ্যেকার ফাঁক হলো আরো বড়। সিঁড়ির ধাপগুলো হয়ে এলো খাড়া। লণ্ঠনের আলোতে এক ধাপ থেকে আরেক ধাপ দেখতে পাওয়া যাচ্ছে না সহজে। দোতলা থেকে এখন অনেকটাই ওপরে মারিয়াম। সুবিধার জন্য ঘুরে গেল সে। করালো সিঁড়ির 2 হাতল শক্ত হাতে ধরতে গিয়ে লণ্ঠন হলো হাতছাড়া। তীব্র শব্দ ভেসে এলো লণ্ঠনের কাঁচ ভাঙার। ঘন অন্ধকার ঘিরে ধরল তাকে। অন্ধের মতোই এক একটা ধাপ ধরে ধরে নামার চেষ্টা করতে লাগলো সে। ওদিকে সিঁড়ির ধাপ বেয়ে অন্যদিকে নেমে আসছে কেউ, কিন্তু এবারে আর ধীরে ধীরে নয়, দ্রুত গতিতে। না, শোনায় কোনো ভুল নেই। এখানে আসাই উচিত হয়নি ওই শব্দ অনুসরণ করে এখানে আসা। মারিয়ামের হৃদস্পন্দন বাড়ল কয়েক গুণ। হঠাৎ সিঁড়ির 2টি ধাপের মাঝের ফাঁকের অন্ধকারে জ্বলে উঠল 3-3টে আগুনে চোখ। বিকট চিৎকার করে সিঁড়ির 2 হাতল ছেড়ে দিল মারিয়াম। ফলে যা হওয়ার তাই হলো। তীব্র গতিতে ওপর থেকে ছিটকে গিয়ে পড়ল মারিয়াম। সিঁড়ির 2 ধাপের মাঝখানে ফাঁকে মাথা ঠুকে থেতলে গেল তার। 8ই জুলাই 1929।
মেয়ের অকস্মাৎ মৃত্যুর খবর পেয়ে কাজের মাঝে হেলিওপোলিসের বাড়িতে ফিরে আসে এডওয়ার্ড। ইয়াসমিনই প্রথম আবিষ্কার করে মারিয়ামের থেতলে যাওয়া মৃতদেহ। ঘোরালো সিঁড়ির নিচের শেষ ধাপের কাছে ঘিলুর থকথকে অংশগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। শরীরের কোথাও কোথাও ভেঙে যাওয়া লণ্ঠনের কাঁচের টুকরো গেঁথে গিয়েছিল। এডওয়ার্ড বা ইয়াসমিন কারোরই বুঝতে অসুবিধা হয় না যে সিঁড়ির অনেকটা উপর থেকে অসাবধানতা বশত পড়েই মৃত্যু হয়েছে তার। তবুও একটা জিনিসের ব্যাখ্যা কারোর কাছে ছিল না, যে মারিয়ামের শরীর এমন রক্তশূন্য হলো কেমন করে। স্থানীয় পুলিশ এসে নিয়মমাফিক কিছু জিজ্ঞাসাবাদ করে মারিয়ামের মৃতদেহ নিয়ে বেরিয়ে যায়। মারিয়ামের মৃত্যুকে দুর্ঘটনাবশত মৃত্যু বলে অনুমান করে তারা। এডওয়ার্ডের এক্ষেত্রে বিশেষ কিছু বলার ছিল না, তার ভেতরে একটা রাগ জমাট বাঁধছিল। পুলিশ যখন সকালে বাড়িতে এসেছিল তখনও হেলেনার টিকিটিও দেখতে পাওয়া যায়নি। করছেটা কিসে? মারিয়াম এই সিঁড়িতে উঠতে ভয় পেত, কিন্তু এত রাতে উঠল কেন? তা বাবার লণ্ঠন নিয়ে। ওর মা কি করছিল? মেয়ের খেয়ালটাও কি আজকাল রাখতে পারছে না? এডওয়ার্ড ঠিক মেনে নিতে পারছিল না মেয়ের এই মৃত্যু। দুঃখে রাগে ফুঁসছিল সে। হনহন করে সে হাঁটা দিল হেলেনার ঘরের দিকে। হেলেনাকে উচিত শিক্ষা না দিলেই নয়। স্যার, ম্যাডামের শরীরটাও খুব একটা ভালো যাচ্ছে না। উনি আজ সকালে আরও অসুস্থ হয়ে পড়েছেন। ওনাকে কিছু বলবেন না, পারলে ওনার জন্য ফকির ডাকুন। লক্ষণ খুব একটা ভালো নয়। আজ সকাল থেকে রক্ত বমি করেছেন উনি। ইয়াসমিন বাধা দেওয়ার চেষ্টা করে এডওয়ার্ডকে। চিৎকার করে ওঠে এডওয়ার্ড। তার চোখের চাহনিতে যেন রক্ত ঝরছে, আর তাতেই ভয় পেয়ে যায় ইয়াসমিন। সাবধান বলেই হুড়মুড়িয়ে হেলেনার ঘরের বন্ধ দরজা প্রায় ঠেলে ভেতরে ঢোকে এডওয়ার্ড। ঘরের ভেতরের পরিস্থিতি দেখে এডওয়ার্ড কিছু সময়ের জন্য স্থানবৎ হয়ে যায়। এ কি দেখছে সে? ঘরের এখানে ওখানে রক্ত বমির ছড়াছড়ি। একটা বোটকা গন্ধে ঘরের বাতাস ভরে উঠেছে। ঘরের মেঝেতে যে শুয়ে রয়েছে তাকে হেলেনা বলে চিহ্নিত করতে বেশ অসুবিধাই হচ্ছে এডওয়ার্ডের। হেলেনার শরীরটাও যেন বেশ কিছুটা রক্তশূন্য হয়ে রয়েছে। সারা শরীর ফুঁড়ে বেরিয়েছে অসংখ্য লাল রঙের গোলাকার গোটা। হাবিবি, হাবিবি। হেলেনাকে ডেকে তোলার চেষ্টা করে ইয়াসমিন। দুর্বল শরীরে হেলেনার গোঙানি ছাড়া আর কিছুই শোনা যায় না। স্যার, আমার মনে হয় কোনো ফকিরকে ডাকতেই হবে। হাবিবির অবস্থা খুব একটা ভালো নয়। আমার খুব ভয় করছে। হাবিবি 3 চোখের শেয়াল দেখছেন। এর অর্থ কিন্তু একেবারেই ভালো নয়। ইয়াসমিনের বাকি কথায় আমল না দিয়ে স্থানীয় ডাক্তার মিখাইল নাসেরকে খবর দেওয়ার জন্য বেরিয়ে পড়ে এডওয়ার্ড। ইয়াসমিন হেলেনার ঘরের বাইরে দাঁড়িয়েছিল। ওর শরীরের লাল রঙের অদ্ভুত গোটাগুলো দেখেই ইয়াসমিন বলে, ভয়ানক কিছু একটার উপস্থিতি রয়েছে এই বাড়িতে। কোনোভাবে সাধারণ রোগ নয়। 3 চোখের শেয়াল। হায় আল্লাহ, এ কোন ভয়ানক জিনিস এলো এই বাড়িতে? হয়তো সে রয়েছে এ বাড়িতে। সে সে আশেপাশেই রয়েছে কোথাও। আপনারা শুনছেন কাহিনী স্কোপ। প্রত্যেক সপ্তাহে আমরা আপনাদের জন্য নিয়ে আসি পুরনো বা সমকালীন সাহিত্যিকদের অনবদ্য কিছু গল্প। প্রত্যেক শনিবার ঠিক বিকেল 4টে। নিয়মিত ভালো ভালো গল্প শুনতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের এই চ্যানেলটি। কর্মস্থল থেকে ফিরতি বাসে হোক বা ট্রেনে, কানে গুঁজে নিন ইয়ারফোন আর শুনতে থাকুন কাহিনী স্কোপ, গল্পের বায়োস্কোপ। জুলাই 1929। মিখাইল নাসের এসে ভালো করে হেলেনাকে পরীক্ষা নিরীক্ষা করলেন।
মন দিয়ে ইয়াসমিন ও এডওয়ার্ডের কথা শুনলেন তিনি। তার সাথেই মারিয়ামের দুর্ভাগ্যজনক মৃত্যুর জন্য শোক প্রকাশ করলেন তিনি। সবটা বুঝে দেখে শুনে নাসির বললেন, কোনো ইনফেকশন থেকে হলেও হতে পারে, হয়তো ভয়ঙ্কর কোনো ব্যাকটেরিয়া সংক্রমণ। আপনারা সাবধানে থাকবেন। টিবি হয়েছে কিনা সেটা পরীক্ষা করে দেখতে হবে। অনুমান করছি যে হাবিবির শরীরটা ভেতর থেকে কিছুতে খেয়ে নিচ্ছে বলেই এতটা দুর্বল হয়ে পড়েছেন তিনি। আপাতত ম্যাডামকে চোখে চোখে রাখুন। সেরকম দরকার পড়লে কাসর এল আইনি হাসপাতালে ভর্তি করতে হবে। না ডক্টর, আপনার যা করার বাড়িতেই করুন। বেশ স্যার, আপনার যেমন মনে হয়। এডওয়ার্ডের মতামতে আপত্তি থাকায় রাজি হন নাসের। তারপর একবার থেমে আরো একটু ভাবলেন তিনি। বললেন, আচ্ছা ইয়াসমিন, পারলে হেলেনা ম্যাডামের ইউরিন স্যাম্পল যদি একবার পাঠানোর ব্যবস্থা করেন, একটা বিষয়ে নিশ্চিত হওয়া প্রয়োজন। ইয়াসমিন ঢোক গিলে মাথা নাড়লেও এডওয়ার্ড ঠিক বুঝে উঠতে পারল না। তবে এডওয়ার্ডের মনে সন্দেহের উদ্রেক হয়। ইয়াসমিন হেলেনার এই অবস্থা সম্পর্কে এমন কিছু জানে যা সে গোপন রাখতে চাইছে। 10 জুলাই 1929। তখন প্রায় সন্ধে নেমেছে। আকাশের এক কোণে কালো মেঘ জমাট বাঁধছে। প্রাসাদের নিচের তলার হলে বসে মরুভূমি দেখছিল এডওয়ার্ড। মেঘের একাংশ গোধূলির লাল আভা প্রতিফলিত হয়ে সাহারা মরুভূমি সহ পিরামিড এবং সুবিশাল স্ফিংসের গায়েও রঙের খেলা দেখাচ্ছে। এমন দৃশ্য হেলেনা ও মারিয়ামের সাথে অনেকবার উপভোগ করেছে এডওয়ার্ড। সুখী পরিবার ছিল তাদের। কিন্তু আজ কার যে নজর লেগেছে, পরিবারের 3টে মানুষ যেন পরস্পরের সাথে স্বাভাবিক কথাবার্তাটুকু বলতে রাজি নয় এই গত কয়েক বছর ধরে। মারিয়ামের প্রতি সে নিজেও তো কোনো নজর দেয়নি, শুধুই ব্যবসা, মূর্তি পাচার আর নতুন মেয়ে মানুষের শরীর নিয়ে মেতে থেকেছে। সংসারের কথা একবারও ভাবেও নিশে। কিন্তু মেয়ের এই ভয়াবহ মৃত্যু তাকে একেবারে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছে। হলরুমের টেলিফোনটা ক্রিং ক্রিং শব্দে বেজে ওঠে হঠাৎ। উঠে গিয়ে টেলিফোনটা ধরে সে। হ্যালো এডওয়ার্ড। হ্যাঁ স্ট্রিক, বলো। তুমি যে আসবে বলেছিলে সমস্ত আর্টিফ্যাক্টগুলো দেখতে। মারিয়াম মারা যাওয়ার পরে আর কিছুই ভালো লাগছে না স্ট্রিক। গড মারিয়ামের আত্মাকে শান্তি দিক। হেলেনা কেমন আছে? ওর শরীর খুব খারাপ। ডাক্তার বলছে টিউবারকিউলোসিস হতে পারে। মনে হচ্ছে যেন ওর শরীর ভেতর থেকে কেউ খেয়ে নিচ্ছে। প্রচুর রক্ত বমি করছে হেলেনা। ডাক্তার কিছু টেস্ট করছে, আজ ফল জানাবে হয়তো। বুঝতে পারছি না কি হচ্ছেটা কি। তুমি ঠিক বলছো এডওয়ার্ড। মানে ঠিক কেন বলবো না? আমাদের এক্সপার্ট সার্কোফেগাসটা খুলে ভেতরের মমিটা বের করেছিল। আচ্ছা, মমির শরীর দেখে আমার মনে হয়েছে যে কেউ যেন ওর শরীরটা ভেতর থেকে খেয়েছে। অনেক জায়গায় হাড় গোড় অব্দি বেরিয়ে গিয়েছিল। স্থানীয়দের ধারণা হয়েছে। কি ধারণা? ওদের ধারণা হয়েছে যে খুব সম্ভবত রামেন ওসেরয়ের স্ত্রী কোনো কারণে অভিশপ্ত হয়েছিল, যার থেকে ওর অবস্থা এমন হয়েছে। স্থানীয়দের একজন বলল তুমি যে মূর্তিটা নিয়ে গিয়েছো সেটাই সম্ভবত অভিশপ্ত অথবা অভিশাপের কারণ। এডওয়ার্ড, অভিশাপ? তুমি আবার কবে থেকে এসবে বিশ্বাস করা শুরু করলে? আমি আমি না, ওরা ওরা বলল। হ্যালো স্ট্রিক, হ্যালো। আরো একটা কথা ওরা ওরা বলল। কি কথা? হ্যালো হ্যালো স্ট্রিক, শুনতে পাচ্ছি না। কথা আর এগোয় না, কেটে যায় লাইন। 1887 সালে এদেশে প্রথম টেলিফোন লাইনের আগমন হলেও এখনও ঠিক সড়গড় হয়নি ব্যাপারটা।
আরও একবার ভ্রু কুঁচকে যায় এডওয়ার্ডের। বেশ কয়েকটা প্রশ্ন ওর মাথাচাড়া দিয়ে উঠছে, যদিও সেগুলো আমল দিতে সায় দিচ্ছে না তার মন। দশই জুলাই 1929। ইয়াসমিনের দরকার ছিল কাজের, তার থেকেও বেশি প্রয়োজন ছিল অর্থের। এডওয়ার্ড ব্যারন এমপেইনের নাম ও তার কাজ সম্পর্কে অবগত ছিল ইয়াসমিন। ব্যারনের বাড়ির বিভিন্ন প্রাচীন মিশরীয় মূর্তির কথা ছিল সর্বজন বিদিত। মাত্র কয়েক মাস আগেই ইয়াসমিন এই বাড়িতে এসেছিল পরিচারিকা হিসেবে, প্রাসাদোপম এই বাড়ির লোকেদের ভাই ফরমাস খাটতে, কিন্তু তার নজর ছিল ব্যারনের সংগ্রহশালায়। ব্যারন ও হেলেনার কথোপকথনের সবটাই তার কানে যেত। পরিবারে শান্তি না থাকলে তৃতীয় ব্যক্তি লাভের গুড় খাওয়ার চেষ্টা করে, এটাই বাস্তব। ইয়াসমিন নিজেও এর ব্যতিক্রম ছিল না। ব্যারনের কথা শুনে সে বুঝতে পেরেছিল যে সাহেব কোনো একটি প্রাচীন মিশরীয় মূর্তির পাচার করার চেষ্টা করছে। ইয়াসমিনের পরিকল্পনা ছিল ফাঁকা বাড়িতে কোনো এক সুযোগে ব্যারনের সংগ্রহশালায় প্রবেশ করে মূর্তিটা হাতিয়ে পালিয়ে যাওয়া। লন্ডনের এক খদ্দের তার হাতেই ছিল। সেই বিদেশির হাতেই মূর্তিটি বিক্রি করতে চেয়েছিল সে। মূর্তিটি বাড়িতে আসার পর থেকেই প্রথমে ইয়াসমিনের চোখে পড়েনি, যদিও ব্যারনের হাবে ভাবে তার বুঝতে বাকি ছিল না যে দুর্লভ ও সুপ্রাচীন এই মূর্তিটি উপস্থিত রয়েছে তার সংগ্রহশালায়। তবে মূর্তিটি চুরি করার এক সুবর্ণ সুযোগ যে এভাবে হাতে নাতে এসে যাবে, তাই ইয়াসমিন স্বপ্নেও ভাবতে পারেনি। বাড়ির পরিচারক আহমেদের সাথে মারিয়ামের শারীরিক সম্পর্কের কথা জানত ইয়াসমিন। মাঝে মধ্যে এই দুজনকে গিজার স্টেশনে ঘুরতে দেখেছে সে, দেখেছে তাদের প্রেমালাপ করতে, কিন্তু সকলের দৃষ্টির আড়ালে জন্ম নিয়েছিল আরও একটি সম্পর্ক, একটি অবৈধ শারীরিক সম্পর্ক। দিনটি ছিল 5 তারিখ। এমপেইন প্যালেসের অন্দরমহলে ইয়াসমিন যখন প্রবেশ করে তখন বাড়িতে ছিল না মারিয়াম। হয়তো কোনো কাজে বেরিয়েছিল। কোনো একটি কাজের জন্য সিঁড়ি ধরে দোতলায় উঠে আসতেই ইয়াসমিনের কানে আসে হেলেনার গোঙানির শব্দ। তবে সেই শব্দটা ঠিক গোঙানি নয়, যৌন আবেদনময় সেই গোঙানি। যৌনতার ছাপ তাতে স্পষ্ট, এ যেন আদিম উল্লাস। হেলেনার ঘরের দিকে গুটি গুটি পায়ে হেঁটে গিয়েছিল ইয়াসমিন। আলতো করে ভেজিয়ে রাখা দরজার ফাঁক দিয়ে সে প্রত্যক্ষ করে ভেতরের দৃশ্য। আহমেদ ও হেলেনা পরস্পরকে ভোগ করতে উদ্যত। একে অন্যের শরীরে যেন লকলকে সাপের মতন জড়িয়ে রয়েছে তারা। আর এই সম্পর্ক আজকের নয়, বহু দিনের। আর এর পরেই ইয়াসমিনের মাথায় খেলে যায় বুদ্ধি। সেদিনই সুযোগ বুঝে হেলেনার কাছে গিয়ে সে পারল কথাটা। কিছু বলবে ইয়াসমিন? হ্যাঁ হাবিবি, বলছি যে ব্যারন সাহেবের সংগ্রহশালা থেকে নতুন আনা মূর্তিটা আমায় দিয়ে দিন। মানে এসব কি বলছো কি তুমি? আমি কিন্তু জানি হাবিবি। কি জানো? আপনার আর আহমেদের ব্যাপারটা আমি আজ দেখেছি। উত্তেজনার বশে হয়তো দরজাটা বন্ধ করতে ভুলে গিয়েছিলেন আপনারা। মানে তুমি কি আমায় শাসাচ্ছ? না না হাবিবি, আমার কি আর সেই ক্ষমতা আছে? হয় আপনি আমায় মূর্তি দিন, আর না হলে? না হলে আমায় টাকা দিতে থাকতে হবে। না হলে আপনাদের এই গোপন প্রেমের কথা মারিয়াম ও ব্যারন সাহেবের কানে তুলব। তাই নিয়মিতভাবে আপনি আমার হাতে টাকা তুলে দেবেন। হেলেনার মাথায় এই বিপদের হাত থেকে নিস্তার পাওয়ার কোনো উপায় থাকে না। ইয়াসমিন যদি সত্যিই কিছু বলে দেয় তাহলে পরিণাম হবে ভয়ঙ্কর। অতএব ইয়াসমিনকে সরিয়ে ফেলা ছাড়া আর কোনো রাস্তাই নেই হেলেনার কাছে। কিছু বুঝে ওঠার আগে ইয়াসমিনের গলা টিপে ধরল হেলেনা। প্রথমটা সামলাতে না পারলেও ইয়াসমিনের শক্তির কাছে নিতান্তই অসহায় অনুভব করে হেলেনা। হেলেনার হাত সরিয়ে দিয়ে রাগের বশে তার গলা টিপে ধরে ইয়াসমিন।
ইয়াসমিনের আঙুলগুলো চেপে বসে হেলেনার গলায়। ঠিক তখনই পেছন থেকে একটি পেশিবহুল হাতের চাপ অনুভব করে ইয়াসমিন। হেলেনাকে বাঁচানোর সমস্ত রকম চেষ্টা করতে থাকে আহমেদ। ইয়াসমিনের বুঝতে অসুবিধা হয় না যে এইভাবে সে আহমেদের সাথে পেরে উঠবে না, আর এরপরেই হঠাৎ হেলেনার গলা ছেড়ে দিয়ে আহমেদকে পেছনের দিকে ঠেলতে থাকে ইয়াসমিন। ইয়াসমিনের হঠাৎ এই আক্রমণে কিছুটা হতচকিত হয়ে যায় আহমেদ। সঠিক সময়ে প্রতি আক্রমণ না করতে পেরে দেওয়ালের একটি অংশের সাথে তীব্রভাবে ঠুকে যায় তার মাথার পিছন দিকটা। অল্প কিছু সময়ের মধ্যেই দেওয়াল ও ঘরের মেঝে ভেসে যেতে থাকে আহমেদের রক্তে। মুহূর্তের মধ্যেই প্রাণ ত্যাগ করে সে। আহমেদের নিথর দেহ ঘিরে দাঁড়িয়ে থাকে দুটি মানুষ। আমি এই খুন করিনি, আমি করিনি। হ্যাঁ ইয়াসমিন, তুমিই মেরেছ আহমেদকে। না, এ দুর্ঘটনা। এই ব্যাপারে আপনি মুখ খোলার চেষ্টা করলে আমি কিন্তু আপনার কুকীর্তি ফাঁস করে দেব। একটা মানুষকে খুন করেছো তুমি। আমায় আপনারা দুজনে মিলে খুন করতে চেয়েছিলেন। নিজের প্রাণ বাঁচাতে গিয়ে এমন দুর্ঘটনা ঘটেছে। যদি আপনি কোনোভাবে পুলিশে খবর দেন তাহলে কিন্তু আপনার গোপন কথাও গোপন থাকবে না। প্রাসাদের পেছন দিকের অবস্থিত একটি ঘরে কখনো কখনো রাত্রি যাপন করত আহমেদ। সেই ঘরের মেঝের একটি অংশে রয়েছে একটি কৃত্রিম পাটাতন। আর এই কথা জানত শুধুমাত্র হেলেনা আর এডওয়ার্ড। সেই পাটাতনের নিচেই একটি গর্তের ভেতরে তৈরি করা হয়েছিল কৃত্রিম একটি সিঁড়ি। সেটা নিচে নেমে গিয়ে মরুভূমির অনেকটা নিচের একটি সুড়ঙ্গ অবধি গিয়েছে। এডওয়ার্ড এই সিঁড়ি, গর্ত ও সুড়ঙ্গ তৈরি করিয়ে নিচ্ছিল যাতে সাহারা মরুভূমির এই অঞ্চলের নিচের গুপ্ত কোনো মূর্তি বা আর্টিফ্যাক্ট উদ্ধার করা তার পক্ষে সম্ভবপর হয়, আর যাতে সবটাই ঘটে লোকচক্ষুর আড়ালে। তবে তার আগেই এই গর্তের অন্য এক ব্যবহার হলো। নিজ নিজ গোপনীয়তা রক্ষার স্বার্থে হেলেনা ও ইয়াসমিন টেনে নিয়ে যায় আহমেদের নিথর দেহ। অন্য কিছু ভাবতে না পেরে সেই সুড়ঙ্গের গর্তের ভেতরেই ফেলে দেয় আহমেদের মৃতদেহ। এই মুহূর্তে সুড়ঙ্গের নিচে অবস্থান করছে মৃতদেহটি। ব্যাপারটা এডওয়ার্ডের জেনে ফেলার ভয় যে ছিল না তা নয়। এডওয়ার্ড জেনে ফেললে হয়তো তাকেও খুন করার পরিকল্পনা মনে মনে করে রেখেছিল হেলেনা। কিন্তু এরপরে মিশর ছেড়ে পালানোর কথা ভাবতে পারেনি ইয়াসমিন। আহমেদের না থাকার কথার সাথে যদি সে কোনোভাবে জড়িয়ে যায়, হেলেনাকে নজরে রাখা দরকার ছিল তার। যদি তার অনুপস্থিতিতে হেলেনা মুখ খোলে, কেউ যাতে তাকে সন্দেহ না করে সেই ভেবেই তার আবারও ফিরে আসা। কিন্তু গত কয়েকদিন যাবৎ যা শুরু হয়েছে, মারিয়ামের ভয়াবহ মৃত্যু, হেলেনার 3 চোখের শেয়াল দেখা, এসবই ভয়াবহ কিছুর আশঙ্কা দিচ্ছে। আহমেদের মৃত্যুর পরদিন থেকেই হেলেনার অদ্ভুত শারীরিক পরিবর্তন অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছে। ছোটবেলায় শোনা বিভিন্ন গল্প কথা উপকথাগুলো মাথা চাড়া দিচ্ছে ক্রমশ। হঠাৎ করেই যেন মারিয়াম ও হেলেনার জীবনের জন্য ভয় হলো তার। ও কাউকে প্রাণে তো মারতে চায়নি, সে শুধু চেয়েছিল নিজের জন্য একটু ভালো জীবন। কিন্তু এই বাড়ি পরিণত হয়েছে সাক্ষাৎ মৃত্যুপুরীতে। আর দেরি নয়, যেইভাবেই হোক এই বাড়ি থেকে বেরিয়ে পড়তে হবে তাকে। ওপরতলা থেকে ভেসে আসা ডাকে ইয়াসমিনের চিন্তার মায়াজাল কেটে যায়। খেতে পেয়েছি, খেতে দাও। খেতে দেবে না আমায় ইয়াসমিন। এতক্ষণে সে ডাক উপেক্ষা করার ক্ষমতা হারিয়েছে ইয়াসমিন। সে ভেবে দেখল না যে হেলেনা যখন সঠিকভাবে কথা বলার মতো অবস্থাতেই নেই, তখন ইয়াসমিনকে এতখানি পরিষ্কার ভাষায় ডাকবে কি? কিছুই ভেবে দেখল না ইয়াসমিন। তার চিন্তা শক্তি ও বিচার ক্ষমতা লুপ্ত হয়ে গিয়েছে ওই ডাকেই। কেননা এই ডাক ইহজগতের নয়, সে ডাক ভেসে আসছে প্রাচীন রহস্যময় মিশরের কোনো অজানা অচেনা অতলের গভীর থেকে। কারণ সেই ডাক সাক্ষাৎ মৃত্যুর। 10 জুলাই 1929।
তীব্র বাজ পড়ার শব্দে ঘুমটা ভেঙে যায় এডওয়ার্ডের। হলের একটি কাউচে বসে বসে কখন যেন চোখ লেগে গিয়েছিল তার। অন্ধকার নেমেছে, বাইরে তখন ঝড় বৃষ্টির তাণ্ডব চলছে। আর মোড়া ভেঙে কাউচ ছেড়ে উঠে পড়ে এডওয়ার্ড। আরও একবার বেজে ওঠে টেলিফোনটা। ফোনটা রিসিভ করে সে। হ্যালো, হ্যাঁ নাসির বলুন। হেলেনার রিপোর্ট কি বলছে? মানে আপনার কোনো ভুল হয়নি তো? আপনি নিশ্চিত যে আপনার পদ্ধতিতে কোনো ভুল নেই? রাগে ক্ষোভে ফুঁসতে থাকে এডওয়ার্ড। অবিশ্বাসের পাকে একটু একটু করে ডুবে যাচ্ছে তার পরিবার। নিজের কানে শোনা কথাগুলো বিশ্বাস করতে পারছে না সে। হেলেনার সাথে বহুদিন যাবৎ এডওয়ার্ডের শারীরিক সম্পর্ক গড়ে ওঠেনি, বা বলা ভালো এডওয়ার্ড পরনারীর শরীরের প্রতি লোভাতুর হয়েছিল। তাহলে হেলেনার সন্তান সম্ভবা হয় কিভাবে? এডওয়ার্ডের বুঝতে কোনো অসুবিধা হয় না যে হেলেনার ইউরিন স্যাম্পেল সংগ্রহ করে ব্যাঙের শরীরে ইনজেক্ট করে হেলেনার প্রেগন্যান্সির ব্যাপারটা নিশ্চিত করেছে ওই ডাক্তার নাসির। ইয়াসমিনের মুখ চোখ দেখে এডওয়ার্ডের মনেই হয়েছিল যে নিশ্চয়ই ও কিছু জানে। ইয়াসমিন, ইয়াসমিন! এডওয়ার্ডের কণ্ঠস্বরে এমপেইন প্যালেসের অন্দরমহল গং গং করে ওঠে, যদিও ইয়াসমিনের সারা শব্দও পাওয়া যায় না। ইয়াসমিন, কোথায় তুমি? হঠাৎ দোতলার সিঁড়ির দিক থেকে একটা গোঙানির শব্দ এডওয়ার্ডের কানে আসে। ধীর পায়ে এক একটা সিঁড়ির ধাপ বেয়ে উঠতে থাকে এডওয়ার্ড। কিছু দূর ওঠার পরেই থমকে দাঁড়িয়ে যায় সে। দোতলার অন্ধকার করিডোরের মুখে পড়ে রয়েছে ইয়াসমিন। তার শরীরটা থরথর করে কাঁপছে, রক্তে ভেসে যাচ্ছে আশপাশ। ইয়াসমিন, ইয়াসমিন! আরো একটু কাছে যেতে এডওয়ার্ড দেখতে পায় ইয়াসমিনের গলার একাংশ ছিঁড়ে নেওয়া হয়েছে। তার মৃত্যু অবধারিত। অতি কষ্টে একটা কথা উচ্চারণ করে মৃত্যুর কাছে অসহায় আত্মসমর্পণ করতে বাধ্য হয় ইয়াসমিন। ইয়াসমিনের বলা কথাগুলোর অর্থ কিছুই বোধগম্য হয় না এডওয়ার্ডের। স্বভাববশত এডওয়ার্ডের চোখ আবারও চলে যায় অন্ধকার করিডোরের দিকে। কালো একটি অবয়ব দাঁড়িয়ে রয়েছে সেখানে। অবয়বের শরীরের একদিকের বেশ কিছুটা অংশ যেন কেউ খেয়ে নিয়েছে খুবলে খুবলে। অবয়বটিকে হেলেনা বলেই মনে হলেও এডওয়ার্ডের বুকের ভেতরটা ধক করে উঠল। হেলেনার ঠিক পেছন থেকেই প্রকট হলো আরও একটি লম্বা কালো অবয়ব। অন্ধকারে পরিষ্কার বোঝা না গেলেও সেই অবয়বের মাথাটা সিংহের মতো, দুপাশ দিয়ে বেরিয়ে রয়েছে বিশাল আকার দুটি ডানা। এডওয়ার্ড দ্রুত সিঁড়ি বেয়ে নেমে আসার চেষ্টা করল, কিন্তু ততক্ষণে খানিকটা দেরি হয়ে গিয়েছে তার। পেছন থেকে এডওয়ার্ডের ওপর ঝাঁপিয়ে পড়ল হেলেনা। অকস্মাৎ গতি সামলাতে না পেরে সিঁড়ির অনেকগুলো ধাপ গড়িয়ে অনেকটাই নিচে এসে পড়ল সে। হাড় ভাঙার বিশ্রী একটা শব্দ শুনতে পাওয়া গেল। ঘোলাটে দৃষ্টিতে এডওয়ার্ড যা দেখল তা এক কথা অবিশ্বাস্য, ভয়াবহ। সিঁড়ির অনেকটা উপর থেকে লাফিয়ে ঠিক তার মাথার সামনে এসে বসল হেলেনা। তার মুখমণ্ডল বিকৃত, লাল গোটাগুলো নখ দিয়ে খোবলানোর ফলে সেগুলো ইতিমধ্যে ঘায়ে পরিণত হয়েছে। পুঁজ আর রক্তের মিশ্রণে সৃষ্ট কোনো একটি থকথকে পদার্থ বেরিয়ে আসছে সেখান থেকে। মুখ আর শরীরের অন্যত্র মাংস খুবলে খাওয়ার চিহ্ন স্পষ্ট। অদ্ভুত একটি ভাষায় কিছু একটা বলে চলল হেলেনা। এ ভাষা কোনো প্রচলিত ভাষা নয়। প্রাচীন মেসোপটেমিয়ায় এ ভাষার ব্যবহার হতো, কিন্তু হেলেনার এই প্রাচীন ভাষা জানার কথা নয়। হেলেনা যে কথাটি বলল তার অর্থ দাঁড়ায় এরকম: আমি লামাস্টু, সমস্ত দানবের জননী আমি। মানুষের রক্ত ও মাংস ভক্ষণ করে তীব্র সন্তুষ্টি আসে আমার। সন্তান সম্ভবা নারীদের ত্রাস আমি। শরীরে গুরুতর আঘাতের কারণে অনেক চেষ্টা করেও কিছুতেই উঠতে পারে না এডওয়ার্ড। তার পরনের পোশাক ধীরে ধীরে রোধের ধারায় সিক্ত হচ্ছে। সে ক্রমশ
মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে একটু একটু করে। এরপরেই উঠে দাঁড়ায় হেলেনা রূপী লামাস্টু। তার ভয়াবহ তীব্র হুঙ্কারে কেঁপে ওঠে চারপাশ। এডওয়ার্ডের আশপাশটা অন্ধকারে আবৃত হচ্ছে। মৃত্যুর শীতল অন্ধকার ক্রমশ গ্রাস করছে চারপাশ। কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই জানান কমেন্টে। বাংলা তথা বিশ্ব সাহিত্যের নবীন ও প্রবীণ লেখকদের ব্যতিক্রমী লেখা নিয়ে আমরা নিয়মিত আসছি এই চ্যানেলে। আপনাদের প্রিয় কাহিনী স্কোপ, গল্পের বায়োস্কোপ। আপনাদের যদি আমাদের কাজ ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। এরকম আরও পর্ব শুনতে চাইলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর যদি মনে করেন এরকম কাজ আরও অনেক মানুষের কাছে পৌঁছানো উচিত, তাহলে না হয় একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন। আপনাদের ছোট্ট ভালোবাসা আমাদের পৌঁছে দিতে পারে আরও অনেক মানুষের কাছে। আজকের পর্ব পাঠে কুন্তল, হেলেনা পিয়ালি, এডওয়ার্ড ব্যারন রূপঙ্কর, আহমেদ রনিত, মারিয়াম পিয়ালি। অন্যান্য চরিত্রে শুভঙ্কর বর্ণালী, সূত্রধর সৌম্য। মূল রচনা শোভন কাপুরিয়া, স্ক্রিপ্ট ও পরিকল্পনা কৌশিক রায়, সাউন্ড ডিজাইন সায়ন দত্ত, সূত্রধর সুশ্রেক, কভার দীপঙ্কর, গ্রাফিক্স ইনভিজিবল ম্যান। আগামী সপ্তাহে আমরা আসছি আরও একটি নতুন পর্ব নিয়ে। সঠিক সময়ে নোটিফিকেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি, আর পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তাই দেরি না করে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল কাহিনী স্কোপ, গল্পের বায়োস্কোপ।